এই ভিডিওতে আমরা আলোচনা করব থ্রেটস টু পার্সোনাল সিকিউরিটি নিয়ে। আমরা কিন্তু অনলাইন ওয়ার্ল্ডে কেউই সেফ না। অনলাইন ওয়ার্ল্ডে আমরা যখন বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করে থাকি, এই ইনফরমেশন শেয়ারিংটা কখনো কখনো আমাদের পার্সোনাল সিকিউরিটির জন্য বড় রকমের থ্রেট হয়ে যেতে পারে এবং ইনফরমেশন শেয়ারিং এর ফলে আমাদের প্রাইভেসি হার্ম হতে পারে কিংবা আমাদের ডাটা এবং সেফটির কম্প্রোমাইজেশনও কিন্তু চলে আসতে পারে। অনলাইন ওয়ার্ল্ডে আমাদের পার্সোনাল সিকিউরিটির জন্য যে বিষয়গুলো থ্রেট হয়ে দাঁড়াতে পারে সেগুলো নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। যেমন আমরা সম্মুখীন হতে পারি ফিশিং অ্যাটাকের, কিংবা ম্যালওয়্যার অ্যাটাক ঘটতে পারে আমাদের সাথে, আমাদের আইডেন্টিটি চুরি হয়ে যেতে পারে। আমরা পাসওয়ার্ড অ্যাটাকের সম্মুখীন হতে পারি যদি আমরা উইক পাসওয়ার্ড ইউজ করে থাকি, অথবা পাবলিক প্লেসে ওয়াইফাই ইউজ করলে হ্যাকাররা কিন্তু পাবলিক নেটওয়ার্কে কানেক্টেড থেকে আমাদের সেনসিটিভ ইনফরমেশন চুরি করে নিতে পারে। আরও কিছু ধরনের থ্রেটের কথা এখানে উল্লেখ আছে, যেমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ল্যাক অফ সফটওয়্যার আপডেটস, ফেক অ্যাপস অ্যান্ড সফটওয়্যার, স্ক্যামস, এবং সবার শেষে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফিজিক্যাল থেফট অফ ডিভাইসেস। সবার প্রথমে আমরা যে অ্যাটাকটা নিয়ে কথা বলবো সেটা হলো ফিশিং অ্যাটাক। ফিশিং অ্যাটাক হলো এমন এক ধরনের অ্যাটাক যেখানে অ্যাটাকাররা প্রিটেন্ড করে বা ভান করে যেন তারা কোনো একটা ট্রাস্টেড কোম্পানি। এই ক্ষেত্রে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের ইমেইল, মেসেজ কিংবা ওয়েবসাইটের লিঙ্ক সেন্ড করে থাকে, যেগুলো দেখে প্রথমে মনে হবে যেগুলো একেবারে অথেন্টিক সোর্সের লিঙ্ক। বাট এইসব লিঙ্কে কখনোই আমাদের ঢোকা যাবে না, এবং আমরা যদি ঢুকি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডাটা হ্যাক হয়ে যেতে পারে। এই সকল ওয়েবসাইটের মূল উদ্দেশ্য হলো আমাদের বিভিন্ন ধরনের সেনসিটিভ ইনফরমেশন, যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের ইনফরমেশন কিংবা পার্সোনাল ডিটেলস চুরি করা। ফিশিং অ্যাটাকের সব থেকে কমন এক্সাম্পল হলো বিভিন্ন ধরনের ফিশিং ইউআরএল। যেমন আমাদের সামনে কতগুলি ইউআরএল আছে, প্রথম দেখা ইউআরএল গুলোকে দেখে মনে হবে এগুলো একেবারে অথেন্টিক ইউআরএল। আমরা যদি ফার্স্ট ইউআরএলটার দিকে দেখি, এখানে বলা আছে https://secure-fb-login.com, বাট একটু খেয়াল করলে দেখা যাবে এটা কিন্তু ফেসবুকের অথেন্টিক কোনো লিঙ্ক না। এই টাইপের লিঙ্কে যদি আমরা ঢুকি তাহলে কিন্তু আমাদের ডেটার প্রাইভেসি কম্প্রোমাইজ হয়ে যাবে। সো এই ক্ষেত্রে হ্যাকাররা বিভিন্ন ধরনের কিওয়ার্ড ইউজ করে থাকে, যেমন এখানে একটা কিওয়ার্ড ইউজ করা হয়েছে সিকিউর, অথবা তারা ইউজ করে থাকে কনফার্মেশন, অথবা তারা ইউজ করে থাকে সিকিউরিটি। এই টাইপের কিওয়ার্ড ইউজ করলে যেটা হয়, প্রথম দেখায় আমাদের মনে হবে লিঙ্কটা খুবই ট্রাস্টেড সোর্সের একটা লিঙ্ক, বাট আমাদের লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে আমাদেরকে ভালোভাবে লিঙ্কটার দিকে খেয়াল করতে হবে। শুধু তাই না, এক্ষেত্রে তারা ভিন্ন ভিন্ন ডোমেন ইউজ করে থাকে। যেমন এখানে .jr এই ডোমেন ইউজ করা হয়েছে, .net এই ধরনের ডোমেন ইউজ করা হয়েছে। বাট আমরা জানি যে গুগলের কিন্তু .net ডোমেন না, গুগলের ডোমেনটা হলো .com। একইভাবে ফেসবুকের ডোমেনটাও কিন্তু .com। বাম পাশে একটা ছবি আছে, এই ছবিটা যদি আমরা ভালো মতো করে লক্ষ্য করি, আমাদের সামনে যে ওয়েব পেজটা আছে, ওয়েব পেজটা দেখে মনে হবে গুগলের একটা সাইন ইন পেজ, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল গুগলের সাইন ইন পেজ না। এক্ষেত্রে অ্যাটাকাররা এরকম একটা ফেক লিঙ্ক ক্রিয়েট করে রেখেছে, যেটাতে ঢুকলে আমরা একেবারে গুগল সাইন ইন পেজের মতো একটা পেজ পেয়ে যাব। বাট সেই পেজে যদি আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিই, দেন সেই পেজের থ্রুতে তারা আমাদের ইনফরমেশন চুরি করবে। এক্ষেত্রে লিঙ্কটার দিকে অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি ভালো মতো করে লক্ষ্য করি, এই জায়গাতে কিন্তু অ্যাটাকারদের ডোমেনটা আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা আছে angalosos.xyz। সো এটা অ্যাটাকারদের রেজিস্টার্ড ডোমেন, এবং এই ওয়েবসাইট ইউজ করে যদি আমরা আমাদের ইমেল এবং পাসওয়ার্ড দিই, অ্যাটাকাররা কিন্তু আমাদের ইমেল এবং পাসওয়ার্ড পেয়ে যাবে। নেক্সটে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফিশিং অ্যাটাকের প্রিভেন্টিভ মেজার্স, অর্থাৎ ফিশিং অ্যাটাক আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। এক্ষেত্রে ফিশিং অ্যাটাক প্রতিরোধ করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে ইউআরএলটা ভেরিফাই করতে হবে। যদি সেটা কোনো ট্রাস্টেড কোম্পানি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডোমেনের নেমটা আমাদেরকে চেক করতে হবে। স্ট্রেঞ্জ ডোমেনের কোনো ওয়েবসাইটে আমরা কখনোই ঢুকবো না। যেমন ফেসবুকের ক্ষেত্রে ডোমেনটা হবে .com ডোমেন, সেটা কিন্তু কখনো .net হবে না। সো ফেসবুকের কোনো একটা লিঙ্ক যদি পাই এবং সেখানে যদি .net থাকে, সেই লিঙ্কে কখনো আমরা ঢুকবো না। .com হলে কেবল সেটাতেই আমরা ঢুকবো। তারপরে বলা হচ্ছে হোভার ওভার দ্য লিঙ্কস টু সি দ্য ফুল ইউআরএল। কোনো একটা ইউআরএল এ ক্লিক করার আগে আমরা যদি মাউসের কার্সর রাখি, আমরা কিন্তু দেখতে পারবো যে এক্স্যাক্টলি লিঙ্কটা কি। তো সেইভাবেও আমরা কিন্তু প্রিভেন্ট করতে পারি। সেটা যদি কোনো ফিশিং লিঙ্ক হয়, অবশ্যই সেই লিঙ্কে আমরা ভিজিট করব না। তারপরে প্রিভেন্টিভ মেজার্স হিসেবে এখানে বলা হচ্ছে অ্যাভয়েড শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন থ্রু ইমেল। ইমেলে কখনো আমরা কারোর সাথে পার্সোনাল ইনফরমেশন শেয়ার করব না। যে সকল কোম্পানি লেজিট তারা কিন্তু কখনোই ইমেলে আমাদের কাছে সেনসিটিভ ডিটেইলস, যেমন আমাদের পাসওয়ার্ড কিংবা আমাদের ক্রেডিট কার্ডের ডিটেইলস এইসব চেয়ে বসবে না। যারা ফিশিং অ্যাটাক করতে চায় তারা ইমেলে এইসব বিষয় আমাদের কাছে চাইতে পারে। তারপরে যেটা বলা হচ্ছে enable multi-factor authentication। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলি সেক্ষেত্রে কিন্তু মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করা যায়। যেমন আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা 3 ফ্যাক্টর অথেন্টিকেশন এর নাম শুনেছি। সেক্ষেত্রে ইউজার নেম এবং পাসওয়ার্ডের বাইরেও আমাদের ফোনে এক্সট্রা করে একটা ওটিপি চলে আসে, কিংবা আমাদের অ্যাপে একটা কোড জেনারেট হয়। সো এই কোডটা যদি আমরা ঠিকমতো প্রোভাইড করতে পারি, কেবলমাত্র তখনই আমরা অ্যাপে লগ ইন করতে পারবো।
তারপরে প্রিভেন্টিভ মেজার্স হিসেবে যেটা বলা হচ্ছে সেটা হলো রিপোর্ট ফিশিং অ্যাটেম্পটস। যদি আমাদেরকে কেউ ফিশিং ইমেল দিয়ে থাকে, দেন আমরা ইমেল প্রোভাইডারকে সেই ইউজার সম্পর্কে রিপোর্ট করতে পারি। সো এটা এখানে বলা হয়েছে রিপোর্ট ইট টু দ্য ইমেল প্রোভাইডার। এভাবে আমরা ফিশিং অ্যাটাক গুলো প্রিভেন্ট করতে পারবো। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ম্যালওয়্যার। ম্যালওয়্যার কথাটা এসেছে ২ টা ওয়ার্ড থেকে। একটা হচ্ছে ম্যালিশিয়াস এবং আরেকটা সফটওয়্যার। ম্যালিশিয়াস এর ম্যাল এবং সফটওয়্যার এর ওয়্যার, এই ২ টা জিনিসের কম্বিনেশনে আমরা বলে থাকি ম্যালওয়্যার। ম্যালওয়্যার হলো এমন এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যেগুলো আনঅথরাইজড ওয়েতে আমাদের কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে থাকে। শুধুমাত্র কম্পিউটার না, আমরা যে নেটওয়ার্কে কানেক্ট হয়ে আছি সেই নেটওয়ার্কেরও অ্যাক্সেস নিতে পারে অথবা আমাদের ডিভাইসের অ্যাক্সেস নিতে পারে। এবং ম্যালওয়্যার বিভিন্ন রকমের হয়ে থাকে। এগুলোর নাম আমরা অলরেডি শুনেছি। ম্যালওয়্যার হতে পারে ভাইরাস, ওর্মস, ট্রোজানস, ransomware, স্পাইওয়্যার এবং অ্যাডওয়্যার। সবগুলি কিন্তু ম্যালওয়্যারের বিভিন্ন রকমের প্রকারভেদ। ম্যালওয়্যারের প্রধান গোলটা হলো আমাদের সিস্টেমকে ড্যামেজ করা, আমাদের ডাটা চুরি করা এবং আমরা আমাদের সিস্টেমে যে ধরনের অপারেশন পারফর্ম করতেছিলাম সেই অপারেশন গুলোকে বিঘ্নিত করা। উইদাউট ইউজার্স পারমিশন, আমাদের পারমিশন না নিয়েই ম্যালওয়্যার কিন্তু এগুলো করে থাকে। এখন ম্যালওয়্যার আমাদের পিসি বা আমাদের কম্পিউটার নেটওয়ার্ককে বিভিন্নভাবে অ্যাটাক করতে পারে। যেমন ইনফেক্টেড ডাউনলোডস এর থ্রুতে ম্যালওয়্যার কিন্তু আমাদের সিস্টেমে চলে আসতে পারে। আমরা যদি ভাইরাস আছে এমন কোনো ইউএসবি ড্রাইভ আমাদের পিসিতে প্লাগ ইন করি, তার মাধ্যমেও কিন্তু ম্যালওয়্যার চলে আসতে পারে। আমরা না বুঝে যদি কোনো ইমেল অ্যাটাচমেন্টে ক্লিক করি, তার মাধ্যমে ম্যালওয়্যার আমাদের পিসিতে চলে আসবে। আমরা যখন ফাইল ট্রান্সফারিং অ্যাপ দিয়ে এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে ফাইল শেয়ার করি, তার মাধ্যমে ম্যালওয়্যার চলে আসতে পারে। অথবা আমরা যখন টোরেন্ট কিংবা ক্র্যাক সফটওয়্যার ইউজ করি, তার মাধ্যমেও কিন্তু ম্যালওয়্যার আমাদের সিস্টেমে চলে আসতে পারে। এর পরবর্তীতে আমরা দেখব কিভাবে ম্যালওয়্যার অ্যাটাক প্রিভেন্ট করা যায়। ম্যালওয়্যার অ্যাটাক প্রিভেনশনের কিছু টেকনিক এখানে উল্লেখ করা আছে। একটা টেকনিক হতে পারে যদি আমরা আমাদের পিসিতে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করি। অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো ম্যালওয়্যারকে প্রিভেন্ট করে থাকে। এক্ষেত্রে অবশ্যই অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা ইনস্টল করলেই চলবে না। নিয়মিত সফটওয়্যারটাকে আপডেটও করতে হবে। কারণ অনেক সময় ব্যাকডেটেড সফটওয়্যারও কিন্তু ম্যালওয়্যারের কারণ হয়ে দাঁড়ায়। তারপরে আমরা কখনোই ইনফেক্টেড ডাউনলোডস অ্যালাউ করব না আমাদের সিস্টেমে। পাশাপাশি টোরেন্টস কিংবা ক্র্যাক সফটওয়্যার ইউজ করা যাবে না। টোরেন্ট কিংবা ক্র্যাক সফটওয়্যার ইউজ করলে কিন্তু ম্যালওয়্যার আমাদের পিসিতে চলে আসতে পারে। এবং আমাদেরকে যেটা করতে হবে অ্যাভয়েড ইউজিং আনট্রাস্টেড ইউএসবি ডিভাইসেস। যেকোনো ইউএসবি ডিভাইস আমরা আমাদের পিসিতে প্লাগ ইন করব না। কারণ ইউএসবি ডিভাইসগুলোই কিন্তু ম্যালওয়্যারের বড় একটা কারণ। তারপরে যেটা বলা হয়েছে কিপ ইউর সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশনস আপ টু ডেট। ব্যাকডেটেড অ্যাপ্লিকেশনে কোনো না কোনো ফল্ট বা বাগ থাকে এবং সেই বাগের থ্রুতেই কিন্তু ম্যালওয়্যার আমাদের সিস্টেমে প্রবেশ করতে পারে। সো কিপ ইউর সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশনস আপডেটেড। তারপরে যেটা নিয়ে বলা হয়েছে বি কশিয়াস উইথ ইমেল অ্যাটাচমেন্ট। যেকোনো ইমেল অ্যাটাচমেন্টে না বুঝে ক্লিক করা যাবে না। যদি সেটা সাসপিশিয়াস কোনো সেন্ডার হয় সেক্ষেত্রে আমাদেরকে ক্লিক করার আগে চেক করতে হবে। নেক্সট আমরা যেই টাইপের অ্যাটাক নিয়ে কথা বলবো সেটা হলো আইডেন্টিটি থেফট। আইডেন্টিটি থেফট হলো এমন এক ধরনের অ্যাটাক যেখানে অ্যাটাকাররা কোনো একজন ব্যক্তির পার্সোনাল ইনফরমেশন চুরি করে থাকে এবং এই পার্সোনাল ইনফরমেশনগুলো তারা চুরি করে কোনো ফ্রড অ্যাক্টিভিটি পারফর্ম করার জন্য। সো এই ইনফরমেশনগুলোর মধ্যে থাকতে পারে সেই পার্সনের নেম, সেই পার্সনের এনআইডি নাম্বার, সেই পার্সনের ক্রেডিট কার্ড কিংবা অন্য কোনো ধরনের সেনসিটিভ ডাটা। এই জিনিসগুলো একান্তই সেনসিটিভ জিনিস। এগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করা যায় না। যদি কোনো পার্সন এই জিনিসগুলো পেয়ে যায় তাহলে কিন্তু সে বিভিন্ন ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারে। এবং আইডেন্টিটি থেফট বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন ফিশিং এর থ্রুতে আইডেন্টিটি থেফট হতে পারে। যে ফিশিং অ্যাটাক নিয়ে আমরা কেবলই কথা বললাম। তারপরে কারো যদি কোনো ডকুমেন্টস চুরি হয়ে যায়, চুরি হওয়া ডকুমেন্টস দিয়ে আইডেন্টিটি থেফট হতে পারে। কোনো একটা আনসিকিউরড ওয়েবসাইট যদি আমরা ভিজিট করি সেই ক্ষেত্রে আইডেন্টিটি থেফট হতে পারে। কারো অনলাইন অ্যাকাউন্ট যদি হ্যাক হয়ে যায় সেটাও কিন্তু এক ধরনের আইডেন্টিটি থেফট। যেমন আমরা ফেসবুক আইডি হ্যাক হওয়ার কথা অনেক শুনেছি। ডাটা ব্রিচেস, যখন আমরা কোনো সফটওয়্যার ইউজ করি সেই সফটওয়্যারের মধ্যে যদি কোনো বাগ থাকে সেই বাগের থ্রুতে কিন্তু আমাদের যে ইনফরমেশন সেই ইনফরমেশনগুলো হ্যাকাররা পেয়ে যেতে পারে। সো ডাটা ব্রিচেস এর মাধ্যমেও কিন্তু আইডেন্টিটি থেফট হওয়া সম্ভব। এখন আমরা দেখব আইডেন্টিটি থেফট অ্যাভয়েড করার জন্য কিছু প্রিভেন্টিভ মেজার। প্রথমে যেটা বলা হচ্ছে ইউজ স্ট্রং অ্যান্ড ইউনিক পাসওয়ার্ড। আমরা যখন কোনো ওয়েবসাইট বা অ্যাপে অ্যাকাউন্ট খুলবো সেক্ষেত্রে অবশ্যই আমরা স্ট্রং পাসওয়ার্ড ইউজ করব এবং আমাদের পাসওয়ার্ড হতে হবে ইউনিক। তারপরে বলা হচ্ছে মনিটর ইউর ক্রেডিট কার্ড রিপোর্টস রেগুলারলি। যদি আমরা ক্রেডিট কার্ড ইউজার হয়ে থাকি সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ডের রিপোর্ট নিয়মিত আমাদেরকে চেক করতে হবে এবং কোনো আনঅথরাইজ বা আনইউজুয়াল ট্রানজ্যাকশন হয়েছে কিনা সেটাও কিন্তু আমাদেরকে চেক করতে হবে। তাহলে আমরা আইডেন্টিটি থেফট প্রিভেন্ট করতে পারবো। তারপরে বলা হচ্ছে বি কশিয়াস উইথ পার্সোনাল ইনফরমেশন অনলাইন। আমরা কখনো অনলাইনে আমাদের সেনসিটিভ ইনফরমেশন লাইক আমাদের সোশ্যাল সিকিউরিটি নাম্বার, বাংলাদেশের প্রেক্ষিতে যেটা এনআইডি নাম্বার কিংবা আমাদের ক্রেডিট কার্ড নাম্বার, এগুলো কখনোই শেয়ার করব না কিংবা কোনো সোশ্যাল মিডিয়া বা ওয়েবসাইটেও দিব না। বি কশিয়াস উইথ পাবলিক ওয়াইফাই। পাবলিক ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে।
পাবলিক ওয়াইফাই ইউজ করার বেলায় আমরা অবশ্যই ভিপিএন ইউজ করব, কারণ ভিপিএন আমাদের ডাটা এনক্রিপ্ট করে থাকে। তারপর যেটা বলা হচ্ছে অ্যাভয়েড শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন ওভার দ্য ফোন অর ইমেল। ফোন বা ইমেলে কখনোই আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার কিংবা অন্য কোনো সেনসিটিভ ইনফরমেশন শেয়ার করব না। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পাসওয়ার্ড অ্যাটাক। সো পাসওয়ার্ড অ্যাটাক হলো এমন এক ধরনের অ্যাটাক যেখানে আমাদের অ্যাটাকাররা কোনো একটা ইউজারের পাসওয়ার্ড অবটেন করে থাকে এবং পাসওয়ার্ড হ্যাক করার জন্য তারা বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করে। যেমন একটা হলো ব্রুট ফোর্স টেকনিক। ব্রুট ফোর্স হলো এমন এক ধরনের টেকনিক যেখানে পাসওয়ার্ডের যত কম্বিনেশন পসিবল সব রকমের কম্বিনেশন দিয়েই কিন্তু হ্যাকাররা ট্রাই করতে থাকে। অথবা একটা অ্যাটাক হতে পারে ডিকশনারি অ্যাটাক, এটাও এক ধরনের পাসওয়ার্ড অ্যাটাক। এই ক্ষেত্রে হ্যাকাররা কমন বিভিন্ন ওয়ার্ড ইউজ করে থাকে। অথবা লেভারেজিং স্টোলেন পাসওয়ার্ড, মানে চুরি হওয়া পাসওয়ার্ড যেটা ডেটা ব্রিজ থেকে তারা পেয়েছে সেটাও ইউজ করে কোনো একটা আইডি হ্যাক করতে পারে। সো এখানে কিছু ইজি পাসওয়ার্ডের এক্সাম্পল দেওয়া আছে। এই পাসওয়ার্ডগুলো আমরা কখনো ইউজ করব না, যেমন 1 2 3 4 5 বা পাসওয়ার্ড এই লেখাটাই কখনো আমরা দিব না। তারপর ইয়োর বার্থডে, ইয়োর নেম 1 2 3, ইয়োর মোবাইল নাম্বার, স্টুডেন্ট আইডি নাম্বার, পেট নেম, বেস্ট ফ্রেন্ড নেম, ফ্যামিলি মেম্বার্স নেম, রিলিজিয়াস কিওয়ার্ডস। সো আমরা যদি এই টাইপের পাসওয়ার্ড বা এই টাইপের কিওয়ার্ডগুলো ইউজ করি আমাদের পাসওয়ার্ডে, হ্যাকারদের পক্ষে পাসওয়ার্ডটা ক্র্যাক করা খুবই ইজি হয়ে যাবে তখন। এখন আমরা প্রিভেন্টিভ মেজার্স অফ পাসওয়ার্ড অ্যাটাক নিয়ে কথা বলবো। পাসওয়ার্ড অ্যাটাক কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি? এই ক্ষেত্রে একটা ওয়ে হতে পারে অ্যাভয়েড ইউজিং দ্য সেম পাসওয়ার্ড অ্যাক্রস মাল্টিপল সাইটস। মাল্টিপল সাইটে যখন আমরা পাসওয়ার্ড ইউজ করব তখন কখনোই সেম পাসওয়ার্ড দিব না, আলাদা আলাদা পাসওয়ার্ড দিব। তারপরে বলা হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ডস রেগুলারলি। 6 মান্থ বা 3 মান্থ বেসিসে আমরা নিয়মিত আমাদের পাসওয়ার্ডগুলোকে চেঞ্জ করব। তারপরে বলা হচ্ছে ইউজ এ পাসওয়ার্ড ম্যানেজার। আমরা একটা পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করতে পারি। এক্ষেত্রে যদি আমরা কোনো স্ট্রং পাসওয়ার্ড সেট করতে যাই আমাদের ওয়েবসাইটের জন্য এবং সেই স্ট্রং পাসওয়ার্ডকে কোথাও যদি সেভ করে রাখতে চাই, সেক্ষেত্রে পাসওয়ার্ড ম্যানেজার একটা ভালো অ্যাপ্লিকেশন হতে পারে। তারপরে বলা হচ্ছে অ্যাভয়েড ইউজিং পার্সোনাল ইনফরমেশন ইন পাসওয়ার্ডস। অর্থাৎ পাসওয়ার্ডের মধ্যে আমরা কখনোই পার্সোনাল ইনফরমেশন দিব না। পার্সোনাল ইনফরমেশন হতে পারে নেম, হতে পারে বার্থ ডেট, হতে পারে পেটস নেম। সো এইসব আমরা আমাদের পাসওয়ার্ডে ইউজ করব না। তারপরে বলা হচ্ছে লগ আউট অফ অ্যাকাউন্টস হোয়েন ইউজিং শেয়ার্ড ডিভাইস। যদি আমরা শেয়ার্ড ডিভাইস ইউজ করি, মানে একই পিসিতে আমি কাজ করতেছি, আমার পরে আরেকজন বসে কাজ করবে, সেই ক্ষেত্রে আমরা যদি অ্যাকাউন্ট লগ ইন করে থাকি অবশ্যই আমাদের অ্যাকাউন্টটা লগ আউট করব। সো এগুলা হলো পাসওয়ার্ড অ্যাটাক প্রিভেনশনের কিছু মেজার্স। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পাবলিক ওয়াইফাই রিস্কস। সো পাবলিক প্লেসে যখন আমরা ওয়াইফাই ইউজ করি তখন একটা সম্ভাবনা থাকে যে অ্যাটাকাররা আমাদের যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটাকে ইন্টারসেপ্ট করে আমাদের যে সেনসিটিভ ডাটা আছে সেই সেনসিটিভ ডাটা হ্যাক করে নিবে। সো এক্ষেত্রে যে অ্যাটাকাররা পারফর্ম করে থাকে সেটা হলো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। অর্থাৎ আমি নেটওয়ার্কের সাথে কানেক্টেড, বাট আমি জানতেছি না আমার অজান্তে কেউ একজন আমার তথ্যগুলো হ্যাক করে নিচ্ছে। সো এখানে তারা যেটা করে যে সিক্রেটলি ইন্টারসেপ্ট কমিউনিকেশন বিটুইন টু পার্টিস। দিস ক্যান লিড টু স্টোলেন ইনফরমেশন লাইক পাসওয়ার্ড। হ্যাকাররা যেটা করতে পারে আমাদের পাসওয়ার্ড চুরি করতে পারে, আমাদের ক্রেডিট কার্ডের নাম্বার চুরি করতে পারে, কিংবা আমরা যে মেসেজ একজন আরেকজনকে পাঠাইতেছি সেই মেসেজও তারা চুরি করে নিতে পারে। সো পাবলিক প্লেসে যখন আমরা ওয়াইফাই ইউজ করব তখন কিন্তু আমাদেরকে বারবার ভাবতে হবে। এই জন্য বলা হয় ফ্রি ওয়াইফাই দেন থিঙ্ক এগেইন। পাবলিক ওয়াইফাই ইউজ করার বেলায় যে থ্রেট আমরা ফেস করতে পারি, একটা হতে পারে আমাদের ডাটা ইন্টারসেপশন, অর্থাৎ মাঝখান থেকে আমাদের ডেটা আরেকজন নিয়ে নিতে পারে। তারপরে আমাদের সামনে বিভিন্ন ধরনের ফেক ওয়াইফাই হটস্পট আসতে পারে যেগুলোতে আমরা সহজেই যদি কানেক্ট করি তাহলে আমাদের কিন্তু ডাটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। আমরা সেখানে ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, যেটাকে সংক্ষেপে বলা হয় MITM, সে অ্যাটাকের সম্মুখীন হতে পারি আমরা। তারপরে যেটা বলা হচ্ছে সেটা হলো আনএনক্রিপ্টেড কানেকশন। আমাদের নেটওয়ার্কে যদি আনএনক্রিপ্টেড কোনো কানেকশন থাকে সেক্ষেত্রে হ্যাকাররা সহজে আমাদের ডাটা হ্যাক করে নিতে পারে। তারপরে ম্যালওয়্যার ইনজেকশন, যখন আমরা পাবলিক ওয়াইফাই কানেক্ট করি তখন সম্ভাবনা থাকে যে আমাদের ডিভাইসে ম্যালওয়্যার চলে আসার। সো এগুলো হলো পাবলিক ওয়াইফাই এর রিস্ক। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রিভেন্টিভ মেজার অফ পাবলিক ওয়াইফাই রিস্ক। কিভাবে আমরা পাবলিক ওয়াইফাই রিস্ক থেকে নিজেকে প্রিভেন্ট করতে পারি? সো আমরা যেটা করতে পারি, আমরা একটা ভিপিএন ইউজ করতে পারি, কারণ আমরা যখন ভিপিএন ইউজ করব তখন আমাদের ডাটা কিন্তু এনক্রিপ্টেড হয়ে যায় এবং এনক্রিপ্টেড ডাটা হ্যাকারদের পক্ষে অ্যাক্সেস করা খুব মুশকিল। তারপর বলা হচ্ছে অ্যাভয়েড অ্যাক্সেসিং সেনসিটিভ ইনফরমেশন। পাবলিক প্লেসে যখন আমরা ওয়াইফাই ইউজ করব তখন আমরা কোনো ধরনের ব্যাংক লেনদেন কিংবা কোনো ক্রেডিট কার্ড ইউজ করব না। এর মাধ্যমে কিন্তু অ্যাটাকাররা সহজে আমাদের ইনফরমেশন পেয়ে যাবে। তারপরে বলা হচ্ছে ভেরিফাই ওয়াইফাই নেটওয়ার্ক নেমস। যদি আমরা কোনো ট্রাস্টেড কোনো শপে যেয়ে থাকি সেই ক্ষেত্রে অবশ্যই সেই শপের নিজস্ব ওয়াইফাই থাকে। যেমন স্টারবাকসে যদি কেউ কফি পারচেস করতে যায় সেই ক্ষেত্রে স্টারবাকসের ওয়াইফাই এর নামটা হতে পারে এরকম স্টারবাকস ওয়াইফাই। বাট এই সেম নেমে যদি অন্য কোনো ওয়াইফাই থাকে যেমন স্ট্রবাকস ওয়াইফাই,
সো এই জায়গাতে কিন্তু কখনোই কানেক্ট করা যাবে না। কারণ এইরকম একটা ওয়াইফাই তারা ক্রিয়েট করেই তারা আমাদের সেনসিটিভ ইনফরমেশন কিন্তু চুরি করে নিবে। সো এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেই শপের ওয়াইফাই কানেক্ট করতেছি সেই শপের নামটা এখানে ঠিকমতো মেনশন করা আছে কিনা। যেমন Starbucks আর Strawbucks কিন্তু সেম না। সো এই Starbucks ওয়াইফাইটা হলো হ্যাকারদের ওয়াইফাই। আমরা যদি এইটা কানেক্ট করি দেন আমাদের সেনসিটিভ ইনফরমেশন কিন্তু তারা হ্যাক করে নিবে। তারপরে যেটা বলা হচ্ছে অ্যাভয়েড ডাউনলোডিং অন পাবলিক ওয়াইফাই। পাবলিক ওয়াইফাই আমরা কখনোই কোনো সফটওয়্যার ইনস্টল বা ডাউনলোড করব না। এবং পাবলিক ওয়াইফাই যখন আমরা কোনো ওয়েবসাইট ভিজিট করব সেক্ষেত্রে অবশ্যই আমরা চেক করব ওয়েবসাইটের ইউআরএল এ এইচটিটিপিএস আছে কিনা। যে সকল ওয়েবসাইটের ইউআরএল এ এইচটিটিপিএস আছে সেগুলোর ক্ষেত্রে আমাদের ডাটাটা কিন্তু এনক্রিপ্টেড হয়ে থাকে। নেক্সট যে টাইপের অ্যাটাক নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমাদের অ্যাটাকাররা ট্রাস্টওয়ার্থি একটা এন্টিটি সেজে আমাদেরকে বিভিন্নভাবে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করে থাকে। এক্ষেত্রে তাদের কাজ হলো পিপলদেরকে ট্রিক করা এবং ট্রিক করে বিভিন্ন ধরনের সেনসিটিভ ইনফরমেশন গেইন করা। আমরা অলরেডি বিকাশের নাহিদের কথা জানি। এক্ষেত্রে বিকাশের একজন প্রতিনিধি সেজে কাস্টমারের কাছে থেকে তার গোপনীয় ইনফরমেশন যেমন পিন নাম্বার কিংবা অ্যাকাউন্টের ডিটেলস চেয়ে বসে। সো সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা আসলে এই ধরনের একটা বিষয় যেখানে পিপলকে ট্রিক করা হয়ে থাকে ট্রাস্টওয়ার্থি এন্টিটি সেজে। নেক্সট আমরা যেই থ্রেটস টু সিকিউরিটি নিয়ে আলোচনা করব সেটা হলো ফেক অ্যাপস অ্যান্ড সফটওয়্যার। আমরা যখন কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করব অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে অথেন্টিক সোর্স থেকে ডাউনলোড করতে হবে। যদি সেটা পেইড সফটওয়্যার হয় তাহলে অবশ্যই আমাদেরকে পারচেজ করতে হবে। আদারওয়াইজ আমরা চাইলে কিন্তু এরকম কোনো একটা ওয়েবসাইট যেমন আই গেট ইনটু পিসি সেখান থেকে আমরা সফটওয়্যার ডাউনলোড করতে পারি। বাট এই সফটওয়্যারটা যখন আমরা আমাদের পিসিতে ইনস্টল করব একই সাথে কিন্তু আমাদের পিসিতে ম্যালওয়্যারও চলে আসবে। এবং ম্যালওয়্যার চলে আসলে আমাদের সিকিউরিটির মধ্যে কিন্তু অবশ্যই কম্প্রোমাইজেশন থাকবেই। অর্থাৎ আমরা একই সাথে সফটওয়্যারটা ইউজ করতেছি বাট আমাদের ডাটাও কিন্তু অ্যাটাকারদের কাছে কোনো না কোনোভাবে চলে যাচ্ছে। নেক্সট যে থ্রেডটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো স্ক্যামস। এক্ষেত্রে স্ক্যামাররা বিভিন্ন ধরনের স্কিম আমাদের সামনে উপস্থাপন করবে। যেমন আমি লটারিতে অনেক বেশি টাকা পেয়েছি কিংবা আমাকে একটা জায়গাতে চ্যারিটি করতে হবে সেজন্য অনেক টাকা পয়সা দরকার। কিংবা তারা আমাদের সামনে ফেক অনলাইন স্টোরস এর কিছু অ্যাডভার্টাইজ উপস্থাপন করতে পারে। সো এইসব করার একটাই উদ্দেশ্য তাদের সেটা হলো আমরা যেন তাদেরকে টাকা পয়সা দিই এবং আমাদের পার্সোনাল ইনফরমেশন যেন তারা স্টিল করে নিতে পারে। এরকম স্ক্যাম ইমেল যেমনটা আমি বাম পাশে দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমার এখানে লেখা এসেছে, "ইউ হ্যাভ ওয়ান প্যাকেজ ওয়েটিং ফর ইউ ইন আওয়ার ওয়্যারহাউস" অর্থাৎ ওয়্যারহাউসে আমার জন্য কোনো একটা প্যাকেজ ওয়েট করতেছে এবং হয়তোবা তারা বলবে এই প্যাকেজ নিতে হলে আমাকে অনেক বেশি টাকা দিতে হবে, এরকম কিছু একটা। সো এগুলো হলো স্ক্যাম ইমেল। এক্ষেত্রে অবশ্যই আমরা ইমেলের সেন্ডারকে সেটা একটু ভেরিফাই করব এবং এক্ষেত্রে সেন্ডারটা কোনো ট্রাস্টেড সেন্ডার না। সো এই টাইপের ইমেল আসলে সেই ক্ষেত্রে আমরা ফিশিং রিপোর্ট করে দিব ইমেল প্রোভাইডারকে। নেক্সট আমরা যেই ধরনের থ্রেট নিয়ে কথা বলতেছি সেটা হলো ফিজিক্যাল থেফট। এক্ষেত্রে আমাদের ল্যাপটপ, স্মার্টফোন কিংবা আমাদের অন্য কোনো স্মার্ট ডিভাইস চুরি হয়ে যেতে পারে এবং চুরি হয়ে যাওয়ার ফলে অ্যাটাকাররা আমাদের পার্সোনাল ডেটা কিন্তু পেয়ে যাবে এবং সেই পার্সোনাল ডেটার থ্রোতে তারা কোনো ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি পারফর্ম করতে পারে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা থ্রেট।